আমাদের যে রেণুর পুকুরটা আমরা ইপসার তত্ত্বাবধানে যে রেণুর পুকুরটা আমরা করতেছি, এটা দেখেন আমাদের এটা রেণুর পুকুর সম্পূর্ণ। তো এখানে আমাদের ইপসার ব্যবস্থাপনায় মোটামুটি পুকুরটা হচ্ছে। তো এই পুকুরটা আমাদের সম্পূর্ণ রেণু ছিল। আমাদের অন্যান্য পুকুরে আমরা মাছটা রক্ষা করতে পারছি, এখানে এত বেশি পানি ছিল আমরা কিন্তু মাছটা রক্ষা করতে পারিনি। এখানে সবগুলো মাছ চলে গেছে। বিশেষ করে আমি এখানে দেখাই আপনাদেরকে পানিটা কোথায় পর্যন্ত ছিল। আমার এখানে নেট ছিল, পুরো পুকুরটা নেটিং করা ছিল। এটাতে আমাদের প্রচুর পোনা স্টক ছিল। এই পুকুরটাতে আমাদের নেট ছিল এই পরিমাণ, এই পরিমাণ পানি, নেটটা এই পরিমাণ, পানিটা এই পরিমাণ। নিচে দিয়ে পানির স্পিডের কারণে আমাদের নেটটা তুলে ফেলে, এই যে আপনারা দেখতেছেন অলরেডি তোলা। তো আমরা প্রত্যেকটা পুকুরে এইভাবে যখন পানি চলে আসে, পানির নিচে নেট আর এয়া করানো গাড়ানো সম্ভব হচ্ছে না, আমরা মোটামুটি পোনাটা রাখতে পারিনি। তো এই যে এখানে পোনা আমরা যখন এইভাবে আমরা 5টা পুকুর অলরেডি পোনা করি, আমরা এই পুকুর থেকে পোনা তেমন একটা আমরা বিক্রি করি না। এখানে পোনাটা স্টক ছিল আমাদের, এখানে আরও 2টা পুকুর আছে, ওইগুলো পুকুরটাতে আমাদের পোনা স্টক ছিল। তো আমরা বিশেষ করে এই পোনাগুলো এই যে আপনারা দেখতেছেন এখানে 5টা জমি আছে, এই জমিতে আমরা যখন এখান থেকে পোনা অলরেডি এই পাহাড়ি ডল এসে পানিগুলো একদম গোলাটে করে ফেলে, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন এই যে পানিটা অলরেডি গোলাটে হয়ে রয়েছে। এই যে এইখান থেকে পোনাগুলো যখন এই দিক থেকে স্রোত আসে, তখন সবগুলো পোনা জমিতে চলে যায়। আমরা যখন অন্য গ্রামের অন্যান্য উৎসাহিত মানুষ যখন বন্যার সময় একটু জাল মারে, যখন ওনারা এই হাত জাল মারতেছেন, তখন ওইখানে কিন্তু পোনাগুলো এক একটা এই জালে 20-30-40টা ছোটো ছোটো পোনা, এই গ্লাস কাপ বিভিন্ন পোনা অলরেডি এখানে এই জমিতে আসতেছে। যখন জাল মারতেছে তখন আমরা অলরেডি এখানে পানি ছিল, আমাদের প্রায় হাঁটুর উপরে পানি ছিল, কোমর পরিমাণ পানি ছিল। তখন আমরা এখানে যখন জাল মারি হাত জাল, এখানে অলরেডি পোনা ফুটতেছে। তো যাই হোক, এইভাবে পোনাগুলো চলে গেছে। আমাদের এই বিষয়টা এইভাবে আমরা অনেক চেষ্টা করে হ্যান্ডেলিং করতে পারিনি, আমরা অনেক চেষ্টা করে এটা রোধ করতে পারি না। কারণ আমরা যেখানে বড় মাছ ছিল, যেখানে বেশি দামের মাছ ছিল, যেখানে বেশি টাকা আমাদের ইনভেস্ট ছিল, আমরা এগুলো রক্ষণাবেক্ষণ করতে যে এখানে ছোটো পুকুর যেগুলো নার্সারি পুকুর, আমরা এগুলো রক্ষণাবেক্ষণ করতে পারি না, এগুলোতে মাছ বিলীন হয়ে গেছে। এই মতো আমাদের কোন পর্যন্ত পানি ছিল? এই পর্যন্ত পানি ছিল, এই প্রায় এখানে 2-3 ফিট পানি ছিল, এই এতটুকু পর্যন্ত পানি ছিল। এটা কিন্তু তখনও কি নেট, আগে তো নেট আমাদের আগে করা, নেটিং করা আগে করা, কিন্তু পানির স্পিড ছিল, পানিগুলো এই দিক থেকে আসছে বিশেষ করে, বুঝছেন? এই দিক থেকে এখানে আমাদের এই পাড়ের সাথে কানেকশন, যে খালটা, এই খালটা হচ্ছে এখানে এই খালটা। তো এই খাল থেকে পানিগুলো ডাইরেক্ট এখানে যখন ওদিকে ওভার ফ্লো হয়ে যায়, তাকে এই দিক দিয়ে রাস্তা গড়িয়ে রাস্তার পাশ দিয়ে এখানে আসি, ওভার স্পিডে পানিগুলো ঢুকে যায়। কিন্তু আমাদের মূলতভাবে বৃষ্টির পানি এই পুকুরটা ফুরিতে থাকতো না কখনো। আর আমরা যদি এই নেট যদি আগে থেকে যদি একটু যেটাকে আংটা বলে আংটা মেরে রাখতাম, তাহলে কিন্তু এটা হতো না। আসলে আমরা তো এই ধরনের এই বন্যার জন্য, এই ধরনের পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। এটা অনাকাঙ্ক্ষিত বন্যা। তো এই মতো আমাদের নিরব ভাই আমার প্রত্যেকটা প্রজেক্ট, আমাদের বিশেষ করে আমাদের প্রত্যেকটা খামার, আমাদের রেণু খামার যেগুলো মাছ রক্ষণ করছে, আমরা এগুলো আমাদের গৌতম দা সরকারি মৎস্য অফিসার, উনি এগুলো ভিজিট করে আসছেন। আমাদের এখন ভিজিট করতে আসছে ক্ষতিগ্রস্ত পুকুরগুলো, যেগুলো ক্ষতি কীরকম হয়েছে উনি নিরূপণ করতেছেন, উনি সরজমিনে দেখতেছেন আমাদের বিষয়টা কীরকমভাবে আমরা হ্যান্ডেলিং করতে চেষ্টা করছি কিনা। আসলে আমরা হ্যান্ডেলিং করতে চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের এই গৌতম চক্রবর্তী, যিনি এই চকুশ মৎস্য অফিসার, উনি সবসময় এগুলো নিয়ে কাজ করেন। আমাদের নীরব ভাই এগুলো নিয়ে কাজ করেন। তবে নীরব ভাই আজকে হয়তো নাই। নীরব ভাই কিন্তু যদি আমাদের ইয়াতে থাকতো, তাহলে উনি অবশ্যই আমাদের এইখানে পুকুরগুলো দেখতেন, ভিজিট করতেন। এখন এই মুহূর্তে আমাদের এই গৌতম চক্রবর্তী, উনি অবশ্যই কিছু বলবেন। বাকি পুকুরগুলো দেখে এতটা খারাপ লাগেনি, যেটা আপনি যতটা রক্ষা করতে পারছেন। কিন্তু এখানে যে অবস্থা দেখছি, এটা দেখে খুবই খারাপ লাগছে। এটা তো আপনার যে মাছের যেগুলোকে আপনি বিশেষ করে রেণুকোনা বা একটু বড় যে মাছগুলোকে রাখছিলেন, তার ভিতরে তো এটা তো অনেক বড় আর কি, অনেক মাছ ছিল। যেটা আপনার সবই ব্যবস্থা ছিল, কিন্তু আসলে এটা আপনারও এটা আসলে বিষয়টা হলো যে যখন পানিটা আসে, এটা কিন্তু খুবই স্পিডে আসে পানিটা। যখন এই পানিগুলো যখন একটা বেশি পানি একটা গর্ত জায়গায়, এটা তো পুকুর, একটা নার্সারি পুকুর। তো যখন এখানে পানি কম ছিল, পানির এরিয়াটা এখানে অলরেডি স্পিডটা বেশি ছিল, কারণ এখানে অলরেডি বসতেছে পানিগুলো এসে ওই দিক থেকে। হ্যাঁ বলেন, পরে এই জন্য আমরা রাখতে পারিনি মাছটা। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত এটা দেখে খুবই খারাপ লাগছে। হ্যাঁ, আগে যে পুকুরটা দেখলাম, ওটা তো আপনি যেভাবে হোক পাড়ে আপনি নেট বা কিছু ব্যবহার করে আপনি সেটা রক্ষা করতে পারছেন। কিন্তু এখানে দেখছি পানি ছিল তো এখানে একদম কোমর পর্যন্ত ছিল, আসলে রক্ষা করার কোনো উপায় ছিল না। যাই হোক, কিছুটা ক্ষতি হয়েছে ওটার থেকে। হ্যাঁ, এটা আপনাদেরকে ওইটার মাধ্যমে এখন পুষে নিতে হবে। আর বাকি তো যেটা আমরা সার্বিকভাবে আমরা দেখছি, আমাদের যারা আমাদের স্যাররা আছেন, বিশেষ করে আমাদের যারা একটু সহযোগিতা করেন, আমরা আপনাদের ক্ষেত্রগুলো আমরা আমাদেরকে
বিতরণ করবো আর কি। জি। আর আপনি বাকিটার মাধ্যমেই আস্তে ঘুরে দাঁড়াবেন। আর এই যে যেটাতে মাছটা রাখতে পারছেন, জি। এই মাছগুলোকে আপনি যখন আশেপাশে যে সব জায়গায় কিন্তু এখন প্রচুর চাহিদা হবে, জি। হ্যাঁ, ওই বাকিটা দিয়ে আপনি কিছুটা মেকআপ করতে পারবেন। জি, জি। হ্যাঁ, এটাও আমরা আশা করি। আর আমরা যতটুকু পারি আমাদের দিক থেকে আমরা আপনাদের সার্বিকভাবে এটাকে আপনাদের সহযোগিতা করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ আমাদের ইচ্ছার মৎস্য অফিসার গৌতম চক্রবর্তীকে। উনি আমার ক্ষতিগ্রস্ত পুকুরও দেখলেন। আসলে ক্ষতিটা তো আসলে পুষিয়ে নেওয়া যাবে না কখনো, ওনারাও হয়তো পারবেন না, হয়তো কিছুটা হয়তো আর্থিকভাবে ওনারা, কারণ আগে থেকে বিভিন্ন দিকে সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে, হয়তো আর্থিকভাবে কিছুটা হয়তো সাপোর্ট ওনারা, কারণ ওনারা উদ্যতন মহল যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট করে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। আমি না শুধু আমি মনে করি যে এখানে মৎস্য উদ্যোক্তা অনেক আছেন, এই যারা আছেন তাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করে এই অবশ্যই একটু ক্ষতি যদি দিতে পারে তাহলে কৃষকরা আবার ঘুরে, মৎস্য উদ্যোক্তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। তো আমাদের এই পুকুর খাতে আমরা বিশেষ করে রেনু রাখছি। আজকে রেনু, আগামী দিনের বড় মাছ। আমাদের এই মাছটা কিন্তু অলরেডি বিলীন হয়ে গেছে। তো এই যে আমরা আবার যদি এখন কিন্তু রেনু করার সময় না, আমাদের অন্য পুকুরে সাপোর্ট আছে বিধায়, অন্য পুকুরে মাছগুলো রাখতে পারছি বিধায় আমরা কিন্তু এটাতে সাপোর্ট দিতে পারবো। প্রত্যেক চাষি কিন্তু এরকম সাপোর্ট দিতে পারবে না। যাদের একটা পুকুরে মাছ চাষ করার জন্য আগ্রহ করছেন, যেমন আমাদের সাইফুল 2টা পুকুরে মাছ নিয়ে মাছ ফেলছে, ওনার কিন্তু কোনো সাপোর্ট নাই। তো ওনার কিন্তু আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। উনি এই আর্থিক যদি কিছু সচ্ছলতা আনায়ন করতে পারে বা আমাদের ইপসা আছে, পিকেএসএফ আছে, ওনারা যদি কিছু সহায়তা দেন তাহলে কিন্তু আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো, মৎস্য চাষকে আমরা আবার এগিয়ে নিতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বলক থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।